সবাইকে স্বাগত জানাই শিক্ষা লবিতে। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে WBCS 2021-এ যে ম্যাথ এবং রিজনিং এর কোশ্চেন হয়েছে সেই কোশ্চেন নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমি যে সেটটা তোমাদেরকে করাচ্ছি সেটা হচ্ছে বি সেট, ঠিক আছে? তো বি সেটে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই পরপর সেই সিকোয়েন্স অনুযায়ী করব। দেখো, এখানে বলছে হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার, অর্থাৎ এই কোশ্চেন মার্ক যেখানে আছে এখানে কোন সংখ্যাটা বসবে সেটা আমাদেরকে বার করতে হবে। দেখো, আমি যখন সংখ্যাটা দেখছি, যখন কোনো সিরিজ করবে তোমরা তখন দেখবে যে একটা টার্মের পরে আরেকটা টার্ম কিভাবে বাড়ছে। দেখো, 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 10 হচ্ছে, 10 থেকে কত হচ্ছে 37 হচ্ছে, 37 থেকে 101 হচ্ছে, অর্থাৎ সংখ্যাটা বেশ ভালো রকম ভাবেই বাড়ছে। তো দেখো, 1 থেকে 2 এর মধ্যে যদি সম্পর্ক দেখতে চাই, 1 হতে পারে +1, যেহেতু বেশি ভাবে বাড়ছে, যখন খুব দ্রুত বাড়বে তখন কি করবে, মনে করবে কোনো কিছু গুণের সম্পর্ক আছে। তো দেখো, 1 থেকে 2 এ যেতে গেলে কিভাবে যেতে পারে, কিভাবে যাওয়া যেতে পারে, ইনটু 2 করা যেতে পারে। আচ্ছা, তারপর দেখো 2 থেকে 10 অর্থাৎ কত হচ্ছে, ইনটু 5 হচ্ছে। আবার দেখো 10 থেকে 37 হচ্ছে। দেখো 2 থেকে 5 হচ্ছে, আবার 10 থেকে 37 মানে কি, ইনটু 3.7 হচ্ছে। সুতরাং এখানে না কোনো লজিক খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তো আমি একবার কি করব, এদের ডিফারেন্সটা দেখব, ঠিক আছে? দেখো, 1 আর 2 এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত হচ্ছে, 1। তারপর দেখো 2 আর 10 এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত হচ্ছে, 8। তারপর দেখো 10 আর 37 এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কত হচ্ছে, 27। তারপর দেখো 37 এবং 101, তো 101 থেকে যদি 37 বাদ দাও সেটা কত হবে, দেখো 64। যখনই আমি এটা দেখলাম তখন দেখো, যদি একটু নাম্বার নিয়ে তোমাদের কমেন্ট থাকে তাহলে বুঝতে পারবে যে এই 1 মানে কি, 1 এর কিউব, 8 মানে কি হতে পারে, 2 এর কিউব, ঠিক একইভাবে 27 মানে কি, 3 এর কিউব, আচ্ছা 64 মানে কত হয়, 4 এর কিউব। তাহলে দেখো, বুঝতে পারলাম যে 1 এর কিউব যোগ হচ্ছে, 2 এর কিউব যোগ হচ্ছে, 3 এর কিউব যোগ হচ্ছে, 4 এর কিউব যোগ হচ্ছে। তাহলে এর পরে যেটা যোগ হবে সেটা কত হবে, 5 এর কিউব যোগ হবে। তাহলে 5 এর কিউব মানে কত হচ্ছে, 125। তাহলে এই 125টা কার সাথে যোগ হবে, এই 101 এর সাথে যোগ হবে। তাহলে 101 এর সাথে 125 যদি যোগ হয় তাহলে সেটা কত হবে, 226। 226 তাহলে কি হবে এই কোশ্চেনের অ্যান্সার, অর্থাৎ অপশন বি। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে টুডে ইজ মানডে, আফটার 61 ডেজ ইট উইল বি, মানে 61 দিন পর কি বার হবে, আজকে যদি সোমবার হয়। তাহলে এই ধরনের কোশ্চেন গুলো করার ক্ষেত্রে তোমরা টোটাল যে দিনের ডিফারেন্স আছে অর্থাৎ 61, এটাকে কি করবে, জাস্ট 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, কতবার যাচ্ছে, 8 বার যাচ্ছে। তাহলে 27টা কত হচ্ছে, 56। অবশিষ্ট কত থাকছে, 5 দিন। দেখো আজকে কি বলেছে, মানডে, তাহলে মন্ডে থেকে শুরু করো, মানডে, তারপর কি হয়, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। দেখো আজকে কি বার বলেছে, আজকে বলেছে সোমবার, তাহলে আজকের দিনটা বাদ দেবো, পর দিন থেকে মানে ক্যালকুলেট করবো। কিভাবে ক্যালকুলেট করবো, এই যে 5 দিন আছে না, এর পরের 5 দিন আমি নেবো, আজকের পরের 5 দিন। দেখো কি হচ্ছে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ কি হচ্ছে, স্যাটারডে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি কি, যে আজ থেকে, আজকে যদি মানডে হয়, 61 দিন পরে কি আসছে, স্যাটারডে আসছে, অর্থাৎ শনিবার। তাহলে শনিবার কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, দ্য রেশিও অফ 6 ইঞ্চ টু 4 ফিট। তাহলে 6 ইঞ্চ টু 4 ফিট, আচ্ছা 1 ফিট মানে আমরা কত ইঞ্চ জানি, 1 ফিট মানে হচ্ছে 12 ইঞ্চ। তাহলে 12 ইন্টু কত, টোটাল কত ফিট বলেছে, 4 ফিট। তাহলে 12 ইন্টু 4, তাহলে 6 ইঞ্চ, আর এটা কত হচ্ছে, 12 ইন্টু 4 ইঞ্চ। এদের মধ্যে রেশিও বার করতে হবে। দেখো 6 দিয়ে যদি কাটলে কতবার যাবে, দুবার যাবে, অর্থাৎ 1:8। তাহলে 1:8 কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বলছে ক্যান্সার রোগীরা ধূমপায়ী, বি কি বলছে বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়, সি কি বলছে ধূমপান ক্যান্সারের দিকে এগিয়ে দিতে পারে এবং ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখো এখানে যে অপশনগুলো আছে, আমি আগে কি করবো, স্টেটমেন্টটা ভালো করে পড়বো। বলছে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, অর্থাৎ যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে ক্যান্সার হওয়ার যে প্রবাবিলিটি সেটা কিন্তু বেড়ে যায়, অর্থাৎ ক্যান্সার হওয়ার যে চান্স সেইটা কিন্তু বেড়ে যায়। এবার দেখো বলছে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, তার মানে কি অনেক ধূমপায়ী আছে যাদের ক্যান্সার হচ্ছে না, ঠিক আছে? তাহলে দেখো সেরকম কোনো আছে কিনা, যে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয় না, সেরকম কোনো কিছু কি আছে এখানে, নেই। তাহলে সেটা হবে না। দেখো এবার যে এই অপশনগুলো আছে, প্রথম অপশনটা কি আছে, বলছে ক্যান্সার রোগীরা কি হচ্ছে,
ধূমপাই। তাহলে ধূমপান করলেই যে ক্যান্সার হবে এটার কিন্তু কোনো মানে নেই বা স্টেটমেন্ট অনুযায়ী বলা নেই, তাহলে এটা সত্যি হবে না। আচ্ছা, তারপর কি বলছে দেখো, এটা কি বলছে দেখো, ডিএরটা কি বলছে দেখো, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। দেখো এখানে সেই ধরনের কোনো কথা কিন্তু বলা নেই, সুতরাং ডিএরটাও হবে না। তাহলে দেখো বি আর সি এর মধ্যে বলছে বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়, আর এখানে কি বলেছে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, সেটাই কিন্তু বলা আছে। আবার দেখো আর একটা জিনিস যেটা আমি এটা থেকে যে কনক্লুশনটা নিয়ে বার করেছি সেটা হচ্ছে যে যদি আমরা ধূমপান করি তাহলে কিন্তু আমরা ক্যান্সার হতে পারে, তাহলে ধূমপান ক্যান্সারের দিকে কিন্তু এগিয়ে দিতে পারে। এই দুটোই কিন্তু ঠিক হওয়া উচিত। এখন দেখো পিএসসি কি অ্যান্সার কি দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো দুটোই কিন্তু সঠিক হতে পারে, তো আমাদেরকে যেহেতু যে কোনো একটা মার্ক করতে হবে। দেখো যেহেতু ডাইরেক্ট স্টেটমেন্টটাই দিয়ে দিয়েছে অনেক ধূমপায়ীদের ক্যান্সার হয়, অর্থাৎ বেশিরভাগ ধূমপায়ীদের ক্যান্সার হয়, তাহলে এইটাকে যদি আমি অ্যান্সার না করে সি এরটা অ্যান্সার করি, অর্থাৎ যদি আমি কনক্লুশন বার করতে বলে যে ধূমপান করলে ক্যান্সারের দিকে এগিয়ে যেতে পারে, ঠিক আছে, তো সেক্ষেত্রে এই অপশন সিটা হওয়ার চান্সটা কিন্তু একটু বেশি। বাকিটা পিএসসি যে অ্যান্সার কি দেবে সেই অ্যান্সার কির সাথে তোমরা মিলিয়ে নিও। পরের কোশ্চেন কি বলছে, বলছে দেখো স্কুল ইজ রিলেটেড টু স্টুডেন্ট অ্যান্ড ইন দ্য সেম ওয়ে হসপিটাল ইজ রিলেটেড টু, মানে স্কুলের সাথে স্টুডেন্টের যে সম্পর্ক, হসপিটালের সাথে কার সম্পর্ক, পেশেন্টের সম্পর্ক হবে। কারণ মেডিসিন, নার্স বা ডাক্তার যারা আছে এরা কি করে, দেখো স্কুলে কি থাকে, শিক্ষক থাকে, শিক্ষকরা কাদেরকে শেখায়, স্টুডেন্টদেরকে শেখায়, অর্থাৎ স্টুডেন্ট মানে তাদের যে নলেজ সেটাকে ইমপ্রুভ করে, স্টুডেন্টদেরকে ইমপ্রুভ করে। তো হাসপাতালে কারা থাকবে, ডাক্তার বা নার্স, তারা কি করবে, পেশেন্টকে ইমপ্রুভ করবে, সুতরাং এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু হবে পেশেন্ট। তারপর দেখো কি বলছে, বলছে প্রবীণতায় অর্থাৎ সিনিয়রিটি কি হচ্ছে পদোন্নতির একমাত্র শর্ত হওয়া উচিত। এবার সেই রেসপেক্টে কিছু যুক্তি দিয়েছে। প্রথম যুক্তি যেটা বলছে না, অর্থাৎ কেন না, বলছে এটা নবীনদের প্রতি অবিচার করা হবে এবং যারা তাদের প্রবীণদের চেয়েও যোগ্য, হ্যাঁ মানে যারা প্রবীণদের চেয়েও যোগ্য এবং যারা এটার উপযুক্ত তাদের প্রতি অবিচার করা হবে, এটা একদম অতি বাস্তব কথা। দেখো এখন আমরা কি জানি যে কম্পিউটারাইজেশন হচ্ছে, তো কম্পিউটারাইজেশনের ফলে অনেক সিনিয়র ব্যক্তি যারা আছেন, ঠিক আছে, আমি কাউকে ডিসরেসপেক্ট করছি না, বাট এটা সত্যি যে অনেকে কম্পিউটার জানেন না বা ওনাদের শেখার মানসিকতা কিন্তু এখন নেই। তো এখন যদি সেই জায়গায় কোনো একজন ইয়াং অর্থাৎ নবীনদেরকে নিয়োগ করা হয়, তাহলে যারা ইয়াং স্টুডেন্ট বা ইয়াং অ্যাসপিরেন্ট যারা আছে তারা কিন্তু কম্পিউটারে অনেক বেশি প্রফিশিয়েন্ট, তারা কম্পিউটারটা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারে, সুতরাং কাজের কিন্তু একটা যে ফ্লো সেই ফ্লোটা কিন্তু আসবে। তাহলে দেখো পদোন্নতির ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু প্রবীণতাই যেটা তোমার একমাত্র শর্ত, পদোন্নতির একমাত্র শর্ত, সেটা কিন্তু হওয়া উচিত নয়। তাহলে এতে কি হবে, যারা নবীন আছে, যারা কাজটা জানে, কাজটা বোঝে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবিচার করা হবে, সুতরাং 1 নম্বর যুক্তি কিন্তু একদম সঠিক। 2 নম্বর কি বলছে, অন্যান্য প্রবীণ কর্মচারীরা এতে অস্বস্তিতে পড়তে পারে। দেখো এটার কোনো মানে হয় না, ঠিক আছে। 3 নম্বর কি বলছে, প্রবীণ কর্মচারীরা অভিজ্ঞ এবং সেজন্য তাদেরই এই পুরস্কার প্রাপ্য। দেখো অভিজ্ঞতার বেসিসে ঠিক আছে, বাট কোনো কিছু একটা কাজ মানে ধরো মানে কোনো একটা উঁচু পোস্টে, ঠিক আছে, সেখানে শুধুমাত্র যে অভিজ্ঞতা থাকলেই সে খুব ভালোভাবে কাজ করতে পারবে এমন কিন্তু নয়, ঠিক আছে। দেখো যারা নতুন নবীন তারা কিন্তু অনেক বেশি প্রফিশিয়েন্ট, কাজটা জানে বোঝে, ঠিক আছে, তারাও কিন্তু কাজটা অতি সহজে করতে পারে, সুতরাং 1 এবং 3 এই দুটো যুক্তিই কিন্তু সঠিক হতে পারে, ঠিক আছে। এখন কি বলছে, প্রবীণ কর্মচারীরা যেহেতু অভিজ্ঞ সেজন্য তাদেরই এই পুরস্কার প্রাপ্য, সুতরাং তারা কিন্তু এই পুরস্কারটা পেতে পারে। তো সুতরাং দেখো এখানে 1 আর 3 এই দুটো অপশনই কিন্তু হতে পারে, কিন্তু একটা জিনিস দেখো যে 1 এবং 3 এই দুটো কিন্তু একে অপরের কন্ট্রাডিক্টরি, মানে এইটার বিপরীত উক্তি কিন্তু 3, সুতরাং এইটা মাথায় রাখতে হবে যে যদি 1 হয় তাহলে 3 হবে না, যদি 3 হয় তাহলে 1 হবে না, এরকম কোনো একটা অপশন দেওয়া উচিত ছিল, 1 অথবা 3-এর মধ্যে যে কোনো একটি। যেহেতু মানে সেরকম কোনো অপশন দেয়নি, সুতরাং কেবল 1 ও 3-এর নাম্বার বেশি প্রযোজ্য এটা কিন্তু হতে পারে। আবার কিন্তু এটাও হতে পারে যে একটা বেশি প্রযোজ্য, এরকম কিছু একটা কিন্তু হতে পারে। তবে যেহেতু দুটো পসিবিলিটি সম্ভব হচ্ছে, সুতরাং
তোমরা অ্যান্সার সি করবে, অর্থাৎ কেবল 1 ও 3 নম্বর বেশি প্রযোজ্য। বাকিটা দেখো পিএসসি কি করবে, পিএসসি কি অ্যান্সার কি দেবে সেটার উপরে ডিপেন্ড করছে। কারণ দেখো এই সমস্ত কোশ্চেনগুলো না মানে যেহেতু একদম ক্লিয়ার কনসেপ্টে কিছু আসা যাচ্ছে না, যেটা হওয়া উচিত ছিল 1 এবং 3-এর মধ্যে কোনো একটা সঠিক হবে, সেরকম কোনো অপশন যেহেতু দেয়নি, সুতরাং পিএসসি কি অ্যান্সার কি দেবে তার উপরে ডিপেন্ড করছে। তোমরা জানো যে পিএসসি অনেক সময় অনেক কোশ্চেনের অ্যান্সার কি এমন দিয়ে দিয়েছে যেগুলো হয়তো আমরা মানতে পারি না, বাট আমাদেরকে মেনে নিতে হয়, কিছু করার থাকে না। এক্ষেত্রেও দেখো যে কি অ্যান্সার কি হবে সেটা তোমরা দেখতেই পাবে। তারপর দেখো তারপরে কোশ্চেন কি বলছে, বলছে মনোজ 10 ঘন্টায় 100 পাতার একটি রিপোর্ট টাইপ করতে পারে, ববি ওই কাজটি 15 ঘন্টায় করতে পারে, তারা একসাথে 5 ঘন্টা কাজ করলো। তারপর কি বলছে, বাকি কাজটি লুসি 2 ঘন্টায় সম্পন্ন করলো, তারা ওই কাজটির জন্য মোট 2400 টাকা পায়, তবে লুসি কত টাকা পাবে। দেখো কাজ করেছে কি, 100 পাতার একটা টাইপ করেছে, তো আমি ধরে নিচ্ছি 100 পাতার টাইপ না, সেটা অন্য কোনো একটা কাজ, যে কোনো একটা কাজ করেছে, ঠিক আছে। তো দেখো এখানে মনোজ কতদিন সময় নিয়েছে, মনোজ নিয়েছে 10 দিন। তারপর দেখো কি করেছে, আর কি করেছে, ববি, ববি কাজটা কতক্ষণে করেছে, 15 ঘন্টায় করেছে। তাহলে মনোজ করেছে 10 ঘন্টায়, ববি করেছে 15 ঘন্টায়। তাহলে আমি টোটাল কাজটা এই 10 আর 15 লসাগু সেটা ধরে নেবো 30। তো তোমরা যারা আমার টাইম অ্যান্ড ওয়ার্কস এর ভিডিও দেখেছো, ঠিক আছে, তো তারা জানবে আমি কিভাবে অঙ্কগুলো করাই। আমার যদি তোমরা আমার টাইম অ্যান্ড ওয়ার্কস এর ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও ভিডিওগুলো। সেখানে খুব সুন্দরভাবে আমি টাইম অ্যান্ড ওয়ার্কের যত কনসেপ্ট হয় সমস্ত কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তো দেখো এখানে কি হচ্ছে টাইম, এখানে কি হচ্ছে টোটাল ওয়ার্ক, আর আমি কি লিখবো এখানে এফিসিয়েন্সি। তাহলে দেখো মনোজের এফিসিয়েন্সি কত হবে, 30/10 অর্থাৎ কত হচ্ছে 3। একইভাবে ববির এফিসিয়েন্সি কত হচ্ছে দেখো 30/15 অর্থাৎ কত হচ্ছে 2। তাহলে এদের দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি কত হচ্ছে, 3 আর 2 5, তাই তো। তাহলে তার মানে কি 1 ঘন্টায় তারা কতক্ষণ কাজ করতে পারে, 5 কাজ করতে পারে। তাহলে তারা একসাথে কাজ করেছে কতক্ষণ, 5 ঘন্টা, অর্থাৎ 5 ইন্টু 5 অর্থাৎ কত হচ্ছে 25 ঘন্টা তারা কাজ করেছে, তাই তো। তাহলে এই যে 25 ঘন্টা, সরি 25 ঘন্টা নয়, 5 ঘন্টায় কত কাজ করেছে, 5 ইন্টু 5 অর্থাৎ 25 কাজ করেছে। টোটাল কাজ কত ছিল, 30। তো এই 30-এর মধ্যে 25 কাজ কিন্তু কে করে নিয়েছে, 25 কাজ করে নিয়েছে হচ্ছে মনোজ আর ববি। বাকি কাজ কত থাকছে, 5। এই 5 কাজ কে করেছে, 5 কাজ করেছে লুসি। তাহলে এই লুসি তার জন্য কত টাকা পাবে, দেখো টোটাল কাজের জন্য অ্যাসাইন হয়েছিল কত, 2400 টাকা। টোটাল কাজের জন্য দেওয়া হচ্ছিল 2400 টাকা। এর মধ্যে যে টোটাল কাজ ছিল, সেই টোটাল কাজের মধ্যে 25 কাজ কে করেছে, মনোজ আর ববি, আর লুসি কত করেছে, 5। তাহলে এদের মধ্যে যে কাজ হয়েছে টোটাল, সেই কাজের রেশিওটা কত হচ্ছে দেখো 5:1, মানে 25:5 মানে কত, 5:1। তাহলে এরা যদি 5 কাজ করে থাকে, এই 1 কাজ করবে। তাহলে টোটাল কাজের জন্য মনোজ আর ববি যদি 5 টাকা পায়, এই টোটাল কত টাকা পাবে, 1 টাকা পাবে লুসি। তাহলে টোটাল 5 আর 1 6, এই যে 6-এর ভ্যালু, এই 6-এর ভ্যালুটা কত হচ্ছে দেখো 2400, তাই তো। তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু হবে 400। লুসি যেহেতু 1 কাজ করেছে, তাহলে সে 1 কাজের জন্য কত পাচ্ছে, 400 টাকা। তাহলে সে কত পাবে, 400 টাকা পাবে। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে এক ভদ্রলোককে দেখিয়ে সোমনাথ বলল ওর একমাত্র ভাই হলো আমার মেয়ের বাবার বাবা, তাই তো। আমার মেয়ের বাবার বাবা, তাহলে আমার মেয়ের বাবার বাবা মানে কি, আমার মেয়ের বাবা মানে কি, আমার মেয়ের বাবা মানে আমি। তাহলে সোমনাথ যখন বলছে, সোমনাথ বলছে আমার মেয়ের বাবা, মানে সে কি, সোমনাথ নিজেই। তাহলে সোমনাথের মেয়ে, ধরো এখানে সোমনাথের গার্ল, ঠিক আছে। তো সোমনাথের মেয়ের বাবা মানে সোমনাথ। আচ্ছা সোমনাথের বাবা মানে মেয়ের বাবার বাবা মানে কি, গার্লের বাবার বাবা মানে সোমনাথের বাবা। এখানে আসছে কেউ একজন, লেটস সে এক্স, ঠিক আছে, এখানে এক্স আসছে, সে কি হচ্ছে, একজন পুরুষ বলছে। এবার কি বলছে, ওর একমাত্র ভাই, ঠিক আছে, মানে কি এই এক্স এর একমাত্র ভাই। ধরো এক্স এর একমাত্র ভাই কি হচ্ছে, ওয়াই, ঠিক আছে। তাহলে এখন কি বার করতে বলেছে, এখন বার করতে বলেছে ভদ্রলোকটির সাথে সোমনাথের কি সম্পর্ক। এই ভদ্রলোক বলতে কিন্তু এই ওয়াই এর কথা বলা হচ্ছে, ঠিক আছে। যেহেতু মেয়ের বাবার বাবার ভাই বলেছে, সুতরাং ওয়াই। তাহলে ওয়াই এর সাথে সোমনাথের সম্পর্ক কি হবে, সোমনাথের বাবার ভাই মানে কি হয়, কাকা। তাহলে সোমনাথের কি হবে এক্ষেত্রে, কাকা, অর্থাৎ অপশন বি এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, একটি ট্রেনের দৈর্ঘ্য 150 মিটার, এটির গতিবেগ 41 কিলোমিটার পার আওয়ার, এক ব্যক্তি 11 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে ট্রেনটির অভিমুখেই দৌড়চ্ছে। তো ট্রেনটির অভিমুখেই দৌড়চ্ছে, এখন হচ্ছে কত সময়ে ট্রেনটি ওই ব্যক্তিকে অতিক্রম করবে। তোমরা যারা আমার টাইম অ্যান্ড স্পিডের ভিডিও দেখেছো, সেখানে আমি এই ধরনের অঙ্ক প্রচুর করিয়েছি। তখন কি বলেছিলাম দেখো, যখন ট্রেন এবং
কোনো ব্যক্তি বা কোনো একটা জিনিস একই দিকে যাবে, তখন কি হবে, তাদের মধ্যে যে রিলেটিভ স্পিড আসবে, সেই রিলেটিভ স্পিডটা কি হবে, বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ ট্রেনের গতিবেগ থেকে এক্ষেত্রে কার গতিবেগ বিয়োগ হবে, ব্যক্তির গতিবেগ। অর্থাৎ 41 থেকে কত বাদ যাবে, 11। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, 30 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, যখন ট্রেনটি কোনো একটি ব্যক্তিকে অতিক্রম করবে তখন কি হয়, ট্রেনটি শুধুমাত্র নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। যখন একটি ট্রেন দেখবে, যখন কোনো ইলেকট্রিক পোস্ট অতিক্রম করছে, যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, শুধুমাত্র ট্রেনটি কি করবে, তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এক্ষেত্রে নিজের দৈর্ঘ্য কত হচ্ছে, 150 মিটার। আচ্ছা, তাদের মধ্যে রিলেটিভ স্পিড কত, 30 কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানি, টাইম ইকুয়াল টু কি হবে, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, এই ফর্মুলা কাজে লাগাবো। তাহলে দেখো এখানে ডিস্টেন্স কত হচ্ছে, 150 মিটার যাবে, তাদের স্পিড কত, 30 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, 30 তো আছে, এখন 30কে দেখো কিলোমিটার পার আওয়ারে আছে আর এখানে মিটারে আছে, তাহলে 30কে আমরা কিন্তু কি করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। মিটার পার সেকেন্ডে করতে গেলে কি করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5/18 কোথায় তুলে দিচ্ছি, ইন্টু উপরে তুলে দিচ্ছি 18। দেখো 5×30 কত হচ্ছে, 150। তাহলে 150 দিয়ে 150 কেটে যাবে, অ্যান্সার কত হচ্ছে, 18 সেকেন্ড। তো তোমরা যারা এই অঙ্কটা বুঝতে পারলে না, তাদেরকে আমি বলবো, তোমরা আমার এই ইউটিউব চ্যানেলেই দেখো, একটা আলাদা প্লেলিস্ট করা আছে টাইম অ্যান্ড স্পিডের, সেখান থেকে তোমরা অঙ্কগুলো দেখে নিও। ঠিক আছে, যেখানে আমি সুবিদ্যা স্যারের ম্যাথের বইয়ের অঙ্কের সমাধান প্রোভাইড করেছি, এবং সুবিদ্যা স্যারের যে অ্যাভারেজ চ্যাপ্টার আছে, সেই অ্যাভারেজ চ্যাপ্টার আমি সলভ করে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারো। এবং পরবর্তীকালে আরো বাকি যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে, আমি পরপর তোমাদেরকে সমস্ত কিছু সমাধান দিয়ে দেবো। দেখো পরের কোশ্চেন কি বলছে, বলছে ডুমা যদি রাশিয়া হয় তবে এক্লেসিয়া কি হবে। দেখো এখানে ডুমা অ্যাকচুয়ালি কি, ডুমা হচ্ছে রাশিয়ার অ্যাসেম্বলি। ঠিক আছে, যেখানে লোকজনের গ্যাদারিং হয়। ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে, ডুমা। ঠিক আছে, বা তোমরা যেটা, আমরা যেটাকে ঠিক একইভাবে দেখো এক্লেসিয়াটা কি হবে, এক্লেসিয়াটা হবে গ্রিসের অ্যাসেম্বলি। ঠিক আছে, এক্লেসিয়াটা হচ্ছে গ্রিসের অ্যাসেম্বলি। তাই ধরনের কোশ্চেনগুলো তোমরা যদি জানো তবেই করতে পারবে, নাহলে করতে পারবে না। এর পরের কোশ্চেন কি বলছে, 186 কি বলছে দেখো, 186 বলছে এক ব্যক্তি ধনী, তার অনেক প্রভাব আছে, এক্ষেত্রে নিচের কোনটি সঠিক। বলছে অলোকের অনেক প্রভাব তাই সে ধনী, এটা কিন্তু বলেনি। বলছে যে ধনী তার প্রভাব আছে, কিন্তু যার প্রভাব আছে সে ধনী, সে কথাটা কিন্তু এখানে বলা নেই, সুতরাং এক একটা ঠিক হবে না। তারপর কি বলছে দেখো, কোনো ব্যক্তি যদি ধনী না হয় তবে তার অনেক প্রভাব থাকে না, এটাও কিন্তু এখানে বলা নেই। ঠিক আছে, তারপর কি বলছে, তাপস ধনী, বলছে তাপস ধনী এবং তাই তার অনেক প্রভাব আছে, এটা কিন্তু কোশ্চেনে বলা আছে, যে ব্যক্তি ধনী তার অনেক প্রভাব আছে। যেহেতু তাপস ধনী, তাই তার কি হচ্ছে, অনেক প্রভাব আছে, অর্থাৎ অপশন সি কি হবে, রাইট হয়ে যাবে। এরপর কি বলছে দেখো, 7, 77, 140 এই সেটটি অনুকরণ করে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো 7 থেকে যদি 77 যায় কত গুণ হচ্ছে, 11 গুণ হচ্ছে। 7 থেকে যদি 140 যায় কত গুণ হচ্ছে, দেখো 20 গুণ হচ্ছে। ঠিক একইভাবে দেখবো, 9 থেকে 11 গুণ করলে 99, 6 থেকে 11 গুণ করলে 66। যেহেতু 9 থেকে 11 গুণ হয়নি, এটা হবে না। 8 থেকে 11 গুণ করলে 88 হয়, এটা হবে না। 4 থেকে 11 গুণ করলে 44 হয়, এটা হবে না। তাহলে 6 × 11 কত হচ্ছে, 66। আবার 6 × 20 কত হচ্ছে, 120, অর্থাৎ অপশন বি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এবার কি বলছে দেখো, বলছে 64 ফুট উচ্চ একটি বাড়ির ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে, 96 ফুট। তাহলে 64 ফুট হচ্ছে বাড়ির দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য কত হচ্ছে, 96। তাহলে তাদের মধ্যে রেশিও কত, বাড়ির দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে 2:3। বলছে ওই একই শর্তে 180 ফুট একটি টেলিফোন টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত হবে। তাহলে 180 ফুট টেলিফোন টাওয়ারের দৈর্ঘ্য হচ্ছে 180, তাহলে ছায়ার দৈর্ঘ্য কত হবে, তাই তো। ছায়ার দৈর্ঘ্য হবে 2:3 হবে, অর্থাৎ 270। আচ্ছা, 270 তো অপশনে নেই। আচ্ছা, এটা মনে হচ্ছে কোশ্চেনটা একটুখানি ভুল আছে, কারণ যদি এইটা হয় তাহলে এটা 270 হতে হবে, 2:3 হতে হবে, তাই তো। তাহলে এটা 270 হতে হয়। তাহলে এটা এটা উল্টো উল্টো হবে মনে হচ্ছে। এটা ইংলিশ কোশ্চেনটা একবার তোমরা দেখে নিও। ঠিক আছে, ইংলিশ কোশ্চেনে মনে হয় ঠিক আছে যে এইটা হবে ছায়ার দৈর্ঘ্য। তাহলে 180 যদি ছায়ার দৈর্ঘ্য হয়, অর্থাৎ 3-এর ভ্যালু কত হচ্ছে, 180। তাহলে 2-এর ভ্যালু কত হবে, 2-এর ভ্যালু হবে 120, অর্থাৎ 120 ফুট। অর্থাৎ অপশন সি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। তোমরা এই কোশ্চেনটা একবার দেখে নিও, ইংলিশ কোশ্চেনটা। ঠিক আছে, এখানে মনে হচ্ছে এটা ছায়ার দৈর্ঘ্য না হয়ে এটা 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 ছায়ার দৈর্ঘ্য হবে। ঠিক আছে, মানে ছায়ার দৈর্ঘ্য দেওয়া আছে, টাওয়ারের দৈর্ঘ্য তোমাদেরকে বার করতে হবে। পরের কোশ্চেন কি বলছে, বলছে মোহন একটি কাজ করতে 6 ঘন্টা সময় নেয়। মোহন কতক্ষণ সময় নিয়েছে, 6 ঘন্টা।
লালটু কতক্ষণ সময় নিচ্ছে 10 ঘন্টা। বলছে তারা একসাথে কাজটি কতক্ষণে করতে পারবে। তাহলে এদের এলসিএম নেবো, 6 আর 10 এর এলসিএম কত হয় 30, এর এফিসিয়েন্সি কত হবে 5, এর এফিসিয়েন্সি কত হচ্ছে 3। তাহলে টোটাল কাজ কত হচ্ছে 30, টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে 5 আর 3 8। তাহলে দেখো 2 দিয়ে কাটলে কত হবে 15, 2 দিয়ে কাটলে কত হবে 4। তাহলে 15/4 অর্থাৎ 3 পূর্ণ 3 এর 4 ঘন্টা, অর্থাৎ 3 পূর্ণ 3 এর 4 ঘন্টা। অপশন বি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। বলছে আজ বৃহস্পতিবার হলে 59 দিন পর কি বার হবে। দেখো সেই আগের মতোই কোশ্চেন, কি করবে 59টাকে তোমরা কত দিয়ে ভাগ করবে, 7 দিয়ে ভাগ করো, 7 দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে 8 বার, কত হচ্ছে 56, অবশিষ্ট কত থাকছে 3। দেখো বৃহস্পতিবার বলেছে, তাহলে বৃহস্পতিবারটা বাদ দিয়ে দাও। কি হবে বৃহস্পতিবার পরে শুক্রবার অর্থাৎ ফ্রাইডে, তারপর কি হবে স্যাটারডে, তারপর কি হবে সানডে। তাহলে 3 যেহেতু আছে 1 2 3 কি হবে সানডে, অর্থাৎ রবিবার কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। যেহেতু আগে আমি একটু ডিটেলসে বলে দিয়েছি সুতরাং এটা তাড়াতাড়ি করে গেলাম। দেখো পরের কোশ্চেন কি বলছে, বলছে এই চিহ্নিত স্থানে কি বসবে। দেখো কত হচ্ছে 32 19 8, তো কমছে, খুব স্লোলি কমছে। তো দেখো আমি কি করব, বিয়োগ করব। তো 32 থেকে যদি 19 বিয়োগ করি কত হচ্ছে 13 হচ্ছে। আচ্ছা 19 থেকে 8 যখন বিয়োগ করলাম তখন কত হচ্ছে দেখতে পাচ্ছি 11 হচ্ছে। যখন 13 11 দেখলাম তখন ভাবলাম কি 2 2 করে কমবে, তাহলে এরপরে কত হবে 9 কমবে। তাহলে 8 থেকে যদি 9 কমে তাহলে কত হবে দেখো -1, কিন্তু -1 কোথাও কোনো অপশনে নেই। আচ্ছা তাহলে যে লজিকটা ভাবছিলাম সেটা ঠিক নাও হতে পারে। তো আমি কি করবো, দেখলাম যে 13 আছে 11 আছে, 13 আর 11 যদি আমি দেখছি তখন একটা জিনিস মাথায় আসলো যে 13 আর 11 তো প্রাইম নাম্বার, তাহলে 9 তো প্রাইম নাম্বার নয়। আচ্ছা 9 এর জায়গায় যদি আমি 7 বসিয়ে দেখি তাহলে হচ্ছে কিনা দেখো, যদি 8 এর থেকে 7 বিয়োগ করো তাহলে কত হবে 1, 1 অপশনে আছে, অর্থাৎ অপশন ডি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে 1 হবে। পরের কোশ্চেন কি বলছে, বলছে 1500 ছাত্রের মধ্যে 480 জন এনসিসিতে নাম নথিভুক্ত করেছে, তাহলে কত শতাংশ নাম নথিভুক্ত করায়নি। তাহলে টোটাল ছাত্র কত 1500, এদের মধ্যে নথিভুক্ত করায়নি সেটা কি করতে হবে 1500 থেকে 480 বিয়োগ করতে হবে, বিয়োগ করে তারপর কি করতে হবে, বিয়োগ করে তারপর তার পার্সেন্টেজ বার করতে হবে। তো দেখো বিয়োগ করতে গেলে একটা স্টেপ, পার্সেন্টেজ বার করতে গেলে আর একটা স্টেপ, অর্থাৎ দুটো স্টেপে করতে হবে। ঠিক আছে, তো আমি দুটো স্টেপে না করে একটা স্টেপে করবো। কিভাবে করবো দেখো, আমি বার করবো কি কতজন নাম নথিভুক্ত করিয়েছে সেটা থেকে যদি আমি 100% থেকে বিয়োগ করে দিই তাহলে কি আমি অতি সহজে আমি যারা নথিভুক্ত করায়নি তার পার্সেন্টেজ পেয়ে যাব। নাম নথিভুক্ত করেছে কতজন 480 জন, তাহলে 1500 480 কত পার্সেন্ট হবে। দেখো যদি আমি 10% দেখি তাহলে 10% কত হচ্ছে 150। দেখো এটা 480 মানে কি সে 450 কাছাকাছি, তাহলে 150 ইন্টু 3, অর্থাৎ 1500 যদি আমি 30% বার করি 30% কত হয় 30% হচ্ছে 450, তাই তো 480 থেকে 450 গেলে কত থাকছে 30, 30 থাকছে। তাহলে 30 এই 1500 কত পার্সেন্ট, যদি 1% কত হয় 15, 30 তাহলে কত হবে 2%-এর মতো। তাহলে 30% ছিল আরো কত হয়েছে 2%, অর্থাৎ 32%-এর মান 1500 এর 32%-এর মান কত হচ্ছে 480। দেখো আমি কি করলাম, যে এটা 480 জন নাম নথিভুক্ত করিয়েছে, তাহলে এই 480 জন অ্যাকচুয়ালি 1500 কত পার্সেন্ট সেটা বার করবো একেবারে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে 10% মানে 150, আর এটাকে যদি আমি 450 কাছে নিয়ে যাই তাহলে 30% হয়, তাই তো। তাহলে 30%-এর ভ্যালু কত হচ্ছে 450, আর 2%-এর ভ্যালু কত হচ্ছে 30, তাহলে টোটাল 32%-এর ভ্যালু কত আসলো 480। তাহলে টোটালের মধ্যে 32% কি করেছে নাম নথিভুক্ত করিয়েছে, তাই তো। নাম নথিভুক্ত করিয়েছে কতজন 32%, তাহলে নাম নথিভুক্ত করায়নি কত পার্সেন্ট 100 - 32, অর্থাৎ 68% নাম নথিভুক্ত করায়নি। তো তোমরা যদি এটা বিয়োগ করো, একটু যদি কঠিন সংখ্যা দিয়ে দিত তাহলে বিয়োগ করতে আরো বেশি সময় লাগতো। ঠিক আছে, সেই স্টেপটা বাঁচানোর জন্য আমি তোমাদেরকে একটু শর্টে দেখিয়ে দিলাম। দেখো এবার কি বলছে, বলছে একটি মই দেওয়ালে দাঁড় করানো আছে, মইটির অগ্রভাগ মাটি থেকে 270, ধরো এরকম একটা সিচুয়েশন আছে, একটা মই কি করছে দেওয়ালে দাঁড় করানো আছে। ঠিক আছে, এইটা হচ্ছে মই, এটা হচ্ছে মই। ঠিক আছে, দেখো একটা মই কি হচ্ছে দেওয়ালে দাঁড় করানো আছে, বলছে মইটির অগ্রভাগ মাটি থেকে 270 সেন্টিমিটার উচ্চতায় আছে, অর্থাৎ এইটা কত, এই যে এইখান থেকে এইটা এই যে উচ্চতাটা, এই উচ্চতাটা কত হচ্ছে 270 দিয়েছে। এবং কি বলছে মইটির পাদদেশ দেওয়াল থেকে 54 সেন্টিমিটার দূরে অবস্থিত, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হচ্ছে 54। বলছে মইটির উচ্চতা কত, মইটির উচ্চতা কত হবে এইটুকু, মইটা এতটা দৈর্ঘ্য আছে। ঠিক আছে, তাহলে মইটার উচ্চতা হবে এতটা, বার করতে হবে। তো দেখো এখানে কি করবে পিথাগোরাসের উপপাদ্য লাগবে। কি করে বার করব, এই যে অতিভুজ স্কয়ার মানে কি জানি আমরা, ধরো এটার নাম দিলাম এ বি আর সি,
তো আমরা কি জানি এসি ইকুয়াল টু কি হবে রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই তো? তো দেখো কি হবে এক্ষেত্রে, এবি স্কোয়ার মানে কি 270 স্কোয়ার, 270 স্কোয়ার প্লাস হচ্ছে বিসি এর স্কোয়ার, বিসি এর মানে কত হচ্ছে 54 স্কোয়ার। এবার যদি তোমরা 270 স্কোয়ার এবং 54 স্কোয়ার বার করতে যাও তাহলে দেখবে পরীক্ষা শেষ হয়ে গেছে, বেরোয়নি, ঠিক আছে, সময় পাবে না। তো এক্ষেত্রে দেখো কি করব, আমি একবার অপশনগুলোতে চোখ মেলালাম, তো দেখতে পাচ্ছি এর ইউনিট ডিজিটগুলো দেখছি এটা 2, এটা 4, এটা 6, এটা 7। তাহলে একটা জিনিস বুঝতে পারলাম, যদি আমি শুধুমাত্র ইউনিট ডিজিট নিয়ে কাজ করি তাহলে আমার অঙ্কের সমাধান চলে আসবে। তো দেখো এখানে 270 যেটা আছে লাস্ট ডিজিট কত 0, তাহলে যদি 0 এর স্কোয়ার করি কত আসে 0 আসে। আর তোমরা যদি দেখো 10 এর স্কোয়ার করলে কত আসবে 100, ঠিক আছে। একইভাবে করে দেখো 0 এর স্কোয়ার করলে শেষে কত আসবে 0। এবং এখানে দেখো লাস্ট ডিজিট কত 4, তাহলে 4 এর স্কোয়ার যদি করি 4 এ 4 কত হয় 16, ঠিক আছে। ঠিক একইভাবে দেখবে 24 করলে 576, অর্থাৎ লাস্ট ডিজিট কত আসে 6। ঠিক একইভাবে 14 করলে 196, লাস্ট ডিজিট কত হচ্ছে 6। তাহলে বুঝতে পারলাম যে 4 এর স্কোয়ার করলে কত হচ্ছে 6। তাহলে এটার দেখো লাস্ট ডিজিট কত হচ্ছে 0 এবং এটার লাস্ট ডিজিট কত হচ্ছে 6। তাহলে 0 আর 6 যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, লাস্ট ডিজিট কত পাবো 6। লাস্ট ডিজিট যেহেতু 6 পাবো তাহলে এক্ষেত্রে অ্যান্সারটা কি হবে এটা, বাকিগুলো লাস্ট ডিজিট তো 6 নয়, সুতরাং কি হবে সেগুলো অ্যান্সার হবে না, অপশন সি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, বলছে নাসির এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে সোজা পশ্চিমে 5 কিলোমিটার গেল, তারপর বাম দিকে ঘুরে 3 কিলোমিটার এবং পুনরায় বাম দিকে ঘুরে সোজা 7 কিলোমিটার গেল। তো যেভাবে দেখো যখন তোমাদের এরকম ডিরেকশনের অঙ্ক দেবে তখন কি করবে, ডিরেকশনাল রিজনিং দেবে তখন কি করবে, একসময় একটু মিডিল থেকে শুরু করবে, কারণ হচ্ছে সাইড থেকে যদি শুরু করো তাহলে এমন হয়তো স্টেটমেন্ট দিয়ে দিল যেখানে তোমাকে খাতার বাইরে চলে যেতে হচ্ছে, সেরকম করবে না, সবসময় মিডিল থেকে শুরু করবে। তো দেখো এখানে বলছে এইটা হচ্ছে ধরলাম এক্স বিন্দু। তো কি বলছে এই যে এক্স বিন্দু যেটা আছে, ঠিক আছে, এই যে এক্স বিন্দু যেটা আছে, এক্স বিন্দু থেকে সে কি করেছে 5 কিলোমিটার পশ্চিমে গেছে, পশ্চিম কোন দিকে হয় এই দিকে, ঠিক আছে। আমরা কি জানি এটা হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এইভাবে দেখি, তাই তো। তো এই লজিকে পশ্চিম কোন দিকে হচ্ছে এইদিকে, তাহলে সে 5 কিলোমিটার গেল। তারপর কি বলছে, যখন সে 5 কিলোমিটার যাচ্ছে তখন তার মুখ কোন দিকে এইদিকে, অর্থাৎ তার বাঁ সাইড কোন দিকে নিচের দিকে। তাহলে দেখো বলছে তারপর সে বাম দিকে ঘুরে সোজা 3 কিলোমিটার গেল, অর্থাৎ সে নিচের দিকে এসে 3 কিলোমিটার এসে, যে সে যখন নিচের দিকে আসে তার ডান দিক কোনটা এটা আর বাম দিক কোনটা এইটা। এখন কি বলছে সে সে আবার বাম দিকে ঘুরে সোজা 7 কিলোমিটার গেল, সে আবার বাম দিকে ঘুরেছে, সে 7 কিলোমিটার গেছে, সে 7 কিলোমিটার গেছে অর্থাৎ এত দূর চলে গেছে। যদি সে 5 কিলোমিটার পর্যন্ত আসতো অর্থাৎ তাহলে এই জায়গায় আসতো, ঠিক আছে। সে 5 কিলোমিটার থেকে আরো দূরে গেছে, অর্থাৎ এটা হচ্ছে কত 2 কিলোমিটার, এটা হচ্ছে 5 কিলোমিটার। এখন দেখো কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে এখন সে এক্স থেকে কোন দিকে আছে। ধরো এক্স কোনটা, এইটা হচ্ছে এক্স, তাহলে যদি সে সোজা এই বরাবর থাকতো তাহলে সে কোথায় থাকতো, সাউথে থাকতো। কিন্তু সে কোন দিকে আছে, আরো এই দিকে আছে, অর্থাৎ ইস্টের দিকে আছে, অর্থাৎ কোন দিকে আছে সাউথ ইস্ট, মানে এই দিকে আছে, সাউথ ইস্টের দিকে আছে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে সে আছে। পরের কোশ্চেন কি বলছে, বলছে দিনে কতবার ঘড়ির কাঁটা দুটি পরস্পর মিলে যায়, অর্থাৎ ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দিনে কতবার মিলে যায় সেটা জানতে চেয়েছে। দেখো 12 ঘন্টায় কতবার মেলে, 12 ঘন্টায় মেলে 11 বার, তাহলে 24 ঘন্টায় কতবার মিলবে, 24 ঘন্টায় 11 × 2 অর্থাৎ 22 বার মিলবে। পরের কোশ্চেন কি বলছে দেখো, বলছে সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কি কমানো উচিত, ঠিক আছে। তো দেখো এখানে যে অপশনগুলো দিয়ে দিয়েছে সেখানে কি বলছে দেখো, বলছে যুক্তি কি দিয়েছে, বলছে হ্যাঁ পৃথিবীর সমস্ত দেশের মধ্যেই আমাদের সরকারি কর্মচারীরাই সবচেয়ে বেশি ছুটি পেয়ে থাকে। বলছে এটি ব্রিটিশ উত্তরাধিকারের একটি চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে। তারপর কি বলছে একটি কাজের গতি বাড়াবে এবং জমে থাকা কাজগুলি সময়ে শেষ হবে। তারপর কি বলছে দেখো পরিবারের সাথে যথেষ্ট সময় কাটানোর জন্য কর্মচারীদেরকে এটিকে দেওয়া উচিত। এখন দেখো এখানে 4-এর কোনো অপশন কিন্তু কোথাও নেই, সুতরাং 4টা আমি আর দেখবো না, 1, 2, 3-এর মধ্যেই দেখবো। বলছে পৃথিবীর সমস্ত দেশের মধ্যেই আমাদের সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি ছুটি পেয়ে থাকেন, ঠিক আছে। এটা তোমাদের কি মনে হয় ঠিক, তোমরা নিজেরাই বিচার করো যে আমরা সব থেকে বেশি ছুটি পাই কিনা। স্কুল টিচারদেরকে দিয়ে মানে তুলনা করবে না, অন্য অন্য যে সমস্ত এমপ্লয়ি যারা আছে তাদেরকে দিয়েও তুলনা করবে, ঠিক আছে। তো দেখো এরপরে কি বলছে, বলছে হ্যাঁ সেকেন্ড কি বলছে, বলছে হ্যাঁ এটা ব্রিটিশ উত্তরাধিকারের একটা চিহ্ন যা বহন করে যাওয়া হচ্ছে। এটাও ঠিক মানে ডাইজেস্টিভ নয়, ঠিক আছে, যে ছুটিদের সংখ্যা কমানো উচিত কিনা সেটার সঙ্গে ব্রিটিশ উত্তরাধিকারের কি সম্পর্ক আছে, ঠিক আছে, এটাও হচ্ছে না। তাহলে 1 আর 3-এর মধ্যে যে কোনো কিছু একটা হবে। দেখো 3-এরটা কি বলছে,
বলছে দেখো এটি কাজের গতি বাড়াবে এবং জমি থাকা কাজগুলি সময়ে শেষ হবে, তাহলে তিনেরটা ঠিক হবে। দেখো তিন তো সিঙ্গেল কোনো অপশনে নেই, আবার বলছে কোনোটি প্রযোজ্য নয়, এটা হবে না। তাহলে কি হবে, এক আর তিন হতে পারে, অর্থাৎ অপশন এ কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। বাকিটা দেখো পিএসসি কি অ্যান্সার কি দেয়, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে পিএসসি কি অ্যান্সার কি দিচ্ছে সেটার উপরে তোমরা বেস করে অ্যান্সার মানে এ মেলাবে, ঠিক আছে। তো দেখো এরপরে কি বলছে, বলছে 8 3 2 এই সেটটি অনুসরণ করে নিচের সঠিক উত্তরটি নির্বাচন করো। বলছে 8 3 আর 2 এইটাকে অনুসরণ করে নিচের সেটগুলোকে মেলাতে হবে। তো দেখো 8 কি হতে পারে, দেখো 8-এর সাথে 168, অর্থাৎ যদি আমি দেখি তাহলে কত গুণ হচ্ছে, দেখো 8 ইন্টু 21 গুণ হচ্ছে। ঠিক আছে, যদি 3-এর সাথে 21 গুণ করি তাহলে কত হয়, 3 × 21 = 63 হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি, এজন্য এটা কিছু হবে না, অ্যান্সার হবে না। তারপরে দেখো কত হচ্ছে 95, তার মানে কত হচ্ছে দেখো 8 × 12 - 1, তাহলে × 12 - 1 এই লজিক হতে পারে। ঠিক ঠিকই একইভাবে দেখো 3 × 12 অর্থাৎ 36 - 1 35 হওয়া উচিত ছিল, হয়নি, এটা অ্যান্সার হবে না। তারপরে দেখো অপশন ডি কি বলছে, 8 × 2 - 1, তাই তো, তাহলে 8 × 2 = 16 - 1 করলে কত হয়, 15 হয়, মানে × 2 - 1 15 হচ্ছে, তাহলে 3 × 2 = 6 - 1 করলে এখানে কত হওয়া উচিত ছিল, 5 হওয়া উচিত ছিল, সেটা হয়নি, তাহলে এটাও অ্যান্সার হবে না। তো অটোমেটিক্যালি অ্যান্সার কি হয়ে যাচ্ছে, সি। দেখো সি যে অ্যান্সার হচ্ছে সেটা কিভাবে মিলছে দেখো, দেখো 8-এর স্কোয়ার করলে কত হচ্ছে 64, তাহলে 64 - 1 63 হচ্ছে, 3-এর স্কোয়ার করলে কত হচ্ছে 9, 9 - 1 কত হচ্ছে 8। আচ্ছা তারপরে দেখো 2-এর স্কোয়ার করলে কত হচ্ছে 4, 4 - 1 করলে কত হচ্ছে 3, সুতরাং কি হবে, এটা মিলে গেল, অর্থাৎ অপশন সি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, উইনসামের শব্দটি সবচেয়ে দূরবর্তী অর্থাৎ অপোজিট ওয়ার্ড বার করতে বলেছে। দেখো উইনসাম মানে হচ্ছে চার্মিং, যে অ্যাট্রাকটিভ খুব, ঠিক আছে, তো তার যে বিপরীত শব্দ সেটা কি হবে, আনঅ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো কি বলছে, ছবিতে একটি মেয়েকে দেখিয়ে মেঘনা বলল এ হলো ঝুমার মা, যার বাবা আমার ছেলে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আহ, মেঘনা কি বলছে, মেঘনা বলছে যে ঝুমার মা যার বাবা, অ্যাকচুয়ালি কি বলছে, এ হলো ঝুমার মা যার বাবা আমার ছেলে। তার মানে এখানে আমি আছি ধরলাম, এখানে মেঘনা আছে ধরলাম, ঠিক আছে। তো মেঘনা কি বলছে, আমার ছেলে, এখানে মেঘনার ছেলে সান, ঠিক আছে, মেঘনা কি হচ্ছে মহিলা, এবার এখানে কি আছে সান আছে। তারপর কি বলছে দেখো, মেঘনা কি বলছে, মেঘনা বলছে দেখো যে এই এই যে এর মেয়ে, ঠিক আছে, এর মেয়ে যে আছে, অ্যাকচুয়ালি দেখো আরেকবার একটুখানি পড়তে দাও, সেটা বলছে এ হলো ঝুমার মা যার বাবা আমার ছেলে। আচ্ছা এখানে ঝুমা, তাহলে ঝুমা কোথায় থাকবে, ঝুমা ধরলাম এখানে আছে, তাহলে ঝুমার মাদার এখানে আছে, ঝুমার মাদার এখানে আছে, ঝুমা এখানে আছে। এবার দেখো মিলিয়ে দেখো, বলছে এ হলো ঝুমার মা, মানে কি এখানে ঝুমার মা কে হচ্ছে এটা এই মহিলা, বলছে ঝুমার মায়ের বাবা, ঝুমার মায়ের বাবা হচ্ছে সেটা হচ্ছে কার ছেলে, মেঘনায়ের ছেলে। এখন বলছে ছবির সাথে, তাহলে যে ডিরেকশন দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী মিলে গেল। এবার বলছে ছবির মেয়েটির সাথে মেঘনার কি সম্পর্ক, ছবি বলতে এখানে কি ঝুমার মায়ের কথা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে, তাহলে ঝুমার মায়ের সাথে মেঘনার কি সম্পর্ক, কি হবে মেঘনার কি হবে, মেঘনার বাবার মা, অর্থাৎ কি হবে ঠাকুমা হবে, অর্থাৎ অপশন ডি কি হবে এই কোশ্চেনের অ্যান্সার। এবার কি বলছে দেখো 200 যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে, বলছে সব ছাত্ররাই প্রতিভাবান নয়, বলছে তারপরে এবার দেখো অপশনগুলো কি কি আছে, প্রত্যেকটি ছাত্র প্রতিভাবান নয়, বলছে প্রত্যেকটি মানে কি সমস্ত ছাত্রের কথাই বলা হয়েছে, তাহলে সমস্ত ছাত্রই যে প্রতিভাবান নয়, হ্যাঁ, সেটাও কিন্তু একরকম ঠিক, ঠিক আছে, তো ইয়ে হতে পারে। তারপর দেখো কি বলছে, অনেক ছাত্রই প্রতিভাবান নয়, এটাও হতে পারে। সব ছাত্ররাই প্রতিভাবান নয় মানে কি, যে কিছু ছাত্র আছে যারা প্রতিভাবান, আবার কি বলছে প্রত্যেকটি ছাত্র প্রতিভাবান নয়, মানে কি প্রত্যেকটি মানে সবাইকেই বলা হচ্ছে, এরকম তো নয় যে সব ছাত্রই প্রতিভাবান নয়, তাহলে কি হবে এইটা কিন্তু হবে না, অপশন এ কিন্তু হবে না। ঠিক একইভাবে দেখো যারা ছাত্র নয় তাদের প্রত্যেকেই প্রতিভাবান, এটা কিন্তু ঠিক নয়, কারণ এই ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া নেই। বি কি বলছে দেখো,
বলছে অনেক ছাত্রই প্রতিভাবান নয়, আবার অনেক ছাত্রই প্রতিভাবান। তো দেখ, সব ছাত্ররাই প্রতিভাবান নয়, এটা থেকে কিন্তু এই দুটো কনক্লুশনই কিন্তু বার করা যেতে পারে, যে অনেক ছাত্রই প্রতিভাবান নয়, আবার অনেক ছাত্রই প্রতিভাবান, দুটোই কিন্তু কনক্লুশন বার করা যেতে পারে, ঠিক আছে। তো এখন যেহেতু এটা স্টেটমেন্টটা নেগেটিভে আছে, প্রতিভাবান নয়, তাহলে সুতরাং এক্ষেত্রে বিটা হওয়ার কিন্তু চান্সটা বেশি, অর্থাৎ অনেক ছাত্রই প্রতিভাবান নয়। তো এরপরে দেখো যে পিএসসি কি অ্যান্সার কি দিচ্ছে। তো দেখো যে স্টেটমেন্ট কনক্লুশন যেগুলো দিয়েছে সেগুলো এমনভাবে দিয়েছে না, মানে অ্যান্সারগুলো করাটা মানে পার্টিকুলার কোনো এক্সাক্ট কনক্লুশনে আসাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটাই কথা বলবো, পিএসসি কি অ্যান্সার কি দিচ্ছে সেটা দেখে নাও, দেখে নিয়ে তারপরে যেটা অ্যান্সার হবে সেটাই সেইভাবে তোমরা মার্ক ক্যালকুলেট করবে। তো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। আমি মোটামুটি ম্যাথ এবং রিজনিং এর যে সমস্ত কোশ্চেনগুলো এসেছিল সমস্তটাই সলভ করে দিলাম। যদি ভালো লাগে তাহলে আমাদের